এখন আমি আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে বেগম রোকেয়া সম্বন্ধে রবীন্দ্রনাথ শুধু সারা জীবনে কোনো কথা বলেনি তাই নয়, বেগম রোকেয়া মারা যাওয়ার পরে যে শোক সভা সেদিন নজরুলকে জাননি, কেন জাননি নজরুল, তার এইটা একটা বিরাট বড় প্রশ্ন। এটা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা ছোট হতে যাচ্ছে কারণ এই বেগম রোকেয়া ছিলেন হলো গিয়া, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। বেগম রোকেয়া আসলে উর্দু সাহিত্যের প্রতিনিধি করতেন বাংলায়, বাংলা সাহিত্যের প্রতিনিধি করতেন না। এবং নজরুল ইসলাম কি বলছিলেন, নজরুল ইসলাম একটা কথা বলছিলেন, সেটা হলো গিয়া যে মানিল না রবি গম্ভীরে, হঠাৎ জাগিয়া বাক খুঁজে পড়ে নিশার ধারে পৌঁছে। তাহলে রবি আর গান্ধীকে নজরুল মানছেন না, আসলেও মানতেন না। তিনি একটু সহিংস পদ্ধতিতে স্বাধীনতার কথা বিশ্বাস করতেন। তিনি প্রথম দিকে তিনি কমিউনিস্টের ছিলেন, পরে থেকে ইসলামিস্ট হয়ে গেছেন। তো রবীন্দ্রনাথ না কমিউনিস্ট না ইসলামিস্ট, তাহলে আর গান্ধীও অতটা কমিউনিস্ট না, কিছু ইসলামিস্ট, ঠিক আছে। কিন্তু তিনি মানতেন কাকে? নজরুল ইসলাম। নজরুল মানতেন হলো গিয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। যখন নজরুলের পরে এই শনিবারের চিঠি গ্রুপ অকথ্য মানে প্যারোডি করতেছিল, বিভিন্নভাবে ব্যঙ্গ করছিল, আমি ব্যাং লম্বা আমার ঠ্যাং, আমি বিদ্রোহী রণক্লান্ত, ওই কবিতাটারই এই ব্যঙ্গ করেছিল, এই যে আমি ব্যাং, আমি লম্বা আমার ঠ্যাং, এই ধরনের। তাহলে এই যে এই শনিবারের চিঠি যে প্রচন্ড উৎপাত করছিল নজরুলের উপরে, তো নজরুল কিন্তু ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি মানছিলেন যে রবীন্দ্রনাথের সাথে যখন নজরুলের একটা বিরোধ, কল্পিত বিরোধ ফেনাইয়া ওঠে, যে খুন শব্দটা নিয়ে রবীন্দ্রনাথ যখন একটা কথা বলেন, যে খুন শব্দটা রক্ত আকারেই বলা উচিত, আকারে বলা উচিত না, মানে হত্যা অর্থেই বলা উচিত, রক্ত আকারে নয়। তো এই যে রবীন্দ্রনাথের এই মতবাদটাকে তিনি খণ্ডন করেন নজরুল, এবং এখানে তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি তার এই পক্ষে তিনি উকিল হিসেবে বা প্রমাণ হিসেবে দাখিল করেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আসলে বুঝতে হবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন পুরোধা হয়ে দাঁড়িয়েছিলেন, রবীন্দ্রনাথ একটা পুরোধা হয়ে দাঁড়িয়েছিলেন, এবং শরৎ এবং রবীন্দ্রনাথের মধ্যে যে ডিবেট হয়েছিল, সেই ডিবেটের ফলে কিন্তু নজরুল ওই কবিতাটা লিখেছিলেন না বিদ্রোহী রণক্লান্ত। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই একটা কথা বলেছিলেন, সেই কথাটা হলো যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথা বলেছিলেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি বলেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথা বলেছিলেন যে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথা বলেছিলেন যে ওই বাংলা সাহিত্যের যারা প্রধান, ভবিষ্যৎ বাংলা সাহিত্যের যারা প্রধান হয়ে উঠবে, তাদেরকে নিয়ে এই শনিবারের চিঠি ব্যঙ্গ করে ওটা ভালো কাজ করছে না। তাইলে এই যে ভবিষ্যৎ মানে এখানে বিরাট বড় স্বীকৃতি পেয়েছিলেন নজরুল, যে ভবিষ্যৎ বাংলা সাহিত্যের প্রধান একজন, এটা কিন্তু ভবিষ্যতে হয়েছিলেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি হয়েছিলেন ভবিষ্যৎ বাংলা সাহিত্যের একজন প্রধান? শরৎচন্দ্র নজরুল ইসলাম। এবং নজরুল ইসলাম কিন্তু আজকে বাংলাদেশের কি এই বাংলাদেশের জাতীয় কবি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তাইলে এই নজরুল ইসলামকে বোঝার ক্ষেত্রে আমরা শরৎ এবং রবীন্দ্রনাথের কনফ্লিক্টটা বুঝতে হবে। এবং নজরুল কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ফলো করতেন, রবীন্দ্রনাথ কেন এটা বুঝতে হবে। বাণীল রবি গান্ধীর, রবি আর গান্ধীর পথটা তিনি নেননি, তিনি নিয়েছেন এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু প্রচন্ড অ্যাক্টিভ ছিলেন ব্রিটিশ বিরোধিতায়। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু রবীন্দ্রনাথকেও মানেননি, গান্ধীকেও মানেননি। এই জিনিসটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথের সাথে শরৎচন্দ্রের কনফ্লিক্ট লেগেই ছিল সবসময়। আর গান্ধীর সাথে, গান্ধীকেও তিনি বলেছিলেন যে তিনি এই নাম কি বলে, ওই যারা ফ্রিডম ফাইটারদের করে তিনি ভোট করছেন, তিনি যারা ওই এই চরকা কাটছে তাদের করে না। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাগুলো বলেছিলেন। তার কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথাগুলাই নজরুলের কাছে অধিক গ্রহণযোগ্য মনে হয়েছিল, কারণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ও কিন্তু উর্দু সাহিত্য সম্বন্ধে জ্ঞান ছিল, বাংলা সাহিত্য সম্বন্ধে, বাংলা সাহিত্যের একজন প্রধান পুরুষ। আর নজরুলও কিন্তু উর্দু সাহিত্য সম্বন্ধে প্রচন্ড জ্ঞান ছিল, এবং বাংলা সাহিত্যের একজন প্রধান পুরুষ হয়ে উঠেছিলেন। তাহলে এই যে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি এত আহমিয়ত দিলেন বা গুরুত্ব দিলেন এই নজরুল, তার কারণটা এখন বোঝা গেল। এবং তিনি এই যেহেতু গরিব ঘরের ছিলেন, তিনি একটা মানে গুরু ধরতে চাচ্ছিলেন, সেই সে আর এই তো মারাই গেছেন, নাম কি বলে এই বেগম রোকেয়া। এবং বেগম রোকেয়া মৃত্যুর পরেও কিন্তু একটা কথা উচ্চারণ করেননি, নাম কি বলে এই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, তাই বুঝতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা যখন
কোনো কথা বলতেছে না এই নাম কি বলে বেগম রোকেয়ার মৃত্যুর পরে, এবং বেগম রোকেয়া একটা হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। তো বেগম রোকেয়ার পুরো কিছুটা তো তাকে এলিমিনেটেড করা হয়েছিল, তাকে আলাদা সরাই রাখা হয়েছিল, এবং এই নাম কি বলে এই যারা শনিবারের চিঠি তারা কিন্তু বেগম রোকেয়াকে ই করার সাহস পেত না, কারণ এই বাংলা সাহিত্যের যে প্রধান পুরুষ তারা হলো যে রবীন্দ্রনাথ আর শরৎ। এই রবীন্দ্রনাথ আর শরৎ নিয়ে কিন্তু এই বেশি মানে বেগম রোকেয়া কিন্তু একটা কথা বলে ফেলেছিলেন যে বাংলা সাহিত্য মেয়েদের হাতে। এই জিনিসটা বুঝতে হবে, বাংলা সাহিত্য যে বাংলা সাহিত্যিকদের বাঙালিদেরকে তিনি বলছেন যে বাঙালিদেরকে তিনি বলতেছেন যে নাম কি বলে বাঙালিদের মধ্যে তিনি নায়িকা, পদ্মিনী, পুরুষিকা এগুলো বলতেছেন বাঙালি পুরুষকে। তাইলে কিছু না তিনি বলতেছেন বেগম রোকেয়া, তাহলে বেগম রোকেয়ার কথা বলতেছেন যে এই যে এই হিন্দি সাহিত্য, হিন্দি সাহিত্যে তো তিনি উর্দু সাহিত্যের সাথে তিনি ভালো রকম পরিচয় ছিল। জগ গালি, জগ, তারপরে ইথাইন জগ, তারপরে এই গালি, তারপরে এই দাগ, ইকবাল, এগুলো তো প্রচন্ডভাবে পড়া ছিল বেগম রোকেয়ার। এবং বেগম রোকেয়া বলতেছেন যে বাংলা সাহিত্যে এই নাম কি বলে বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যে হলো গিয়া এই নাম কি বলে পদ্মিনী, নায়িকা, পুরুষিকা, বাঙালি হলো এই নাম কি পদ্মিনী, নায়িকা এবং পুরুষিকাতেই ভর্তি, এবং বাঙালি হলো ড্রয়িং রুমে সাজিয়ে রাখার বস্তু। তাই এই যে কথাটা বললেন, এই কথাটা বলে তাহলে এখানে কিন্তু বঙ্কিম, রবীন্দ্রনাথ, মাইকেল যত আছে সবাইকে কিন্তু ইনসাল্ট করা হয়ে যায় যে তারা কি পুরুষ না, তারা কি ড্রয়িং রুমে সাজিয়ে রাখার বস্তু, তাদের কাব্য সাহিত্যের মর্যাদা কোথায়। তো এই যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু প্রচন্ড একটা সমালোচনামূলক কথা, এবং কিন্তু সেটা যদি মানে তিনি বাংলা সাহিত্যকে অ্যাটাক করলেন, কিন্তু বাংলা সাহিত্যকে তো উত্তরিত করতে পারলেন না, যে বাংলা সাহিত্যকে পুরুষ উপযুক্ত করতে পেরেছেন বেগম রোকেয়া। বেগম রোকেয়ার কি ই পড়া ছিল, এই যে নাম কি বলে লাস্কি, যেটা ইকবালে পড়া ছিল। বেগম রোকেয়ার কি এই নাম কি বলে এই বাটার ক্লাসে পড়া ছিল। বেগমকে অনেক পড়েছেন, কিন্তু বাঙালি মুসলমান কারোই বাটার ক্লাসে সেভাবে পড়া ছিল না, হোয়াইটের তেমন পড়া ছিল না, লাস্কি তেমন পড়া ছিল না, ম্যাকটেগার তেমন পড়া ছিল না। কিন্তু ইকবালের ম্যাকটেগারটা পড়া ছিল, বাটার ক্লাসেরও পড়া ছিল, লাস্কিও পড়া ছিল, এবং কালাই পড়া ছিল, তারপরে এই নাম কি বলে এই গেটে পড়া ছিল, কান্ট পড়া ছিল, হেগের পড়া ছিল। তাহলে তিনি তিনি একটা ভুল ধরিয়ে দিয়েছেন, কিন্তু সঠিক পথটাও বেগম রোকেয়া দেখাতে পারেন। যেহেতু সঠিক পথটা তিনি দেখাতে পারেননি, কাজেই তিনি তাকে সমর্থনও কিন্তু নজরুল ইসলাম করেননি, মৃত্যুর পরেও কিন্তু সেখানে যাননি তার শোকসভায়। এবং তিনি একজন বাংলা সাহিত্যের যে প্রধান পুরোধা বঙ্কিম, ওই সময় যারা বেঁচে ছিলেন, বঙ্কিম তো বেঁচে ছিলেন, ওই সময় বেঁচে ছিলেন রবীন্দ্রনাথ এবং শরৎ, তারাও যেহেতু এই বেগম রোকেয়ার যে শোকসভাতে যাননি, বেগম রোকেয়ার সম্বন্ধে একটা কথা সারা জীবনে বলেননি এই বঙ্কিম এবং শরৎ, এবং তারা কিন্তু একটা আঘাত পেয়েছিলেন প্রচন্ডভাবেই ওই বেগম রোকেয়ার এই কথাটা দ্বারা, যে বাংলা সাহিত্য হলো বাংলা সাহিত্যের বাঙালি হলো মেয়ে মানুষ, মেয়ে মানুষের জাত, নায়িকা, পুরুষিকা, এবং নাম কি বলে নায়িকা, পুরুষিকা, এবং নাম কি বলে এই কিন্তু বাংলা সাহিত্যের যে শ্রেষ্ঠত্ব, বাংলা সাহিত্যের যে শ্রেষ্ঠত্ব সেইখানে কিন্তু এই তিনি বাংলা সাহিত্যে তিনি বলতেছেন যে নায়িকা, পুরুষের ড্রয়িং রুমে সাজিয়ে রাখার বস্তু। কিন্তু ইকবাল আসার পরে কিন্তু তিনি এই কথাগুলো পাবলিশ করেছেন, যদি লেখা ছিল 1902 সালে যখন ইকবাল শুরু করতেছেন, কিন্তু আর এটা পাবলিশ করেছেন 1910 সালে, যখন কিন্তু ইকবাল একটা মানে 1907 সালে লিখে ফেলেছিলেন যে যেখানে তিনি এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ দর্শনকে ভালো রকম প্রমাণ করতেছেন ইকবাল। তো কিন্তু 1910 সালে তিনি যখন পাবলিশ করছেন এটা, তখন কিন্তু তিনি এই নিজের কিন্তু ওই পরিমাণ পড়াশোনা ছিল না যেটা ইকবালের ছিল। তিনি লাস্কি করেননি, তিনি নাম কি বলে এই হোয়াইটেড করেননি, তিনি ম্যাকটেগার্ট করেননি, তিনি কান্ট, গেটে, হেগেল, নিটশে এই পরিমাণ পড়াশোনা করেননি যে তিনি বাংলা সাহিত্যকে একটা নতুন দিশা দিতে পারেন। কিন্তু একটা নতুন দিশা দিকে যাচ্ছিল বাংলা সাহিত্য, কিন্তু সোনালী এবং মিষ্টি হওয়ার কথা ছিল মুসলমানদের হাত ধরে, যেটা চৌধুরী করেছিলেন, এবং সেইটার সম্ভাবনা দেখিয়েছিলেন বেগম রোকেয়া এবং কাজী নজরুল ইসলাম। যদিও সেই পর্যায়ে যাইতে পারেন নাই বলেই কিন্তু উর্দু সাহিত্য যেভাবে বাঙালিকে অপমান করে সেটা কিন্তু ছিল, আর বাঙালি মুসলমান জেগে উঠতে পারে নাই। বাঙালি মুসলমান কিন্তু একজন রবীন্দ্রনাথকে গুরু মনে করে, যেহেতু তারপরেও কিন্তু রবীন্দ্র সাহিত্য এখন ভেঙে পড়তেছে। এবং যেমন এখানে কিন্তু একটা বিরাট রবীন্দ্রনাথের প্রভাব এবং শরতের প্রভাব ভেঙে ফেলার একটা কাজ করেছিলেন নীলসি চৌধুরী। নীলসি চৌধুরী আত্মঘাতী বাঙালি এবং আত্মঘাতী রবীন্দ্রনাথ বইটা আপনার পড়ে দেখা প্রচন্ড দরকার, এবং সেখানে তিনি কিন্তু দত্তা, শরতের দত্তাকেও নীলসি চৌধুরী প্রচন্ডভাবে অ্যাটাক করেছেন। তো কাজেই এই আনসাং হিরোদের মধ্যে আমরা পাবো বেগম রোকেয়াকে, যে যার মৃত্যুর পরেও কিন্তু এই বাঙালি
রবীন্দ্রনাথ, শরৎ বা এই নাম কি বলে নজরুল ইসলাম, এই তিনজনের কেউই কিন্তু সেখানে তার কন্ডোলেন্স মিটিং বা শোক সভায় যাননি। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।